বহু সপ্তাহ ধরে উত্তপ্ত আলোচনা, শুল্কযুদ্ধ আর নিষেধাজ্ঞার পর অবশেষে সমঝোতায় পৌঁছালো যুক্তরাষ্ট্র আর চীন। এক চরম উত্তেজনার আবহে বিরল খনিজ রপ্তানিতে সম্মত হয়েছে বেইজিং, আর এই সিদ্ধান্তকে ওয়াশিংটন বলছে বড় ব্রেক থ্রু। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায়, যেসব আবেদন আইন অনুযায়ী শর্ত পূরণ করবে সেগুলোর অনুমোদন দেওয়া হবে। অন্যদিকে হোয়াইট হাউস ঘোষণা করেছে দুই দেশের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে। এই ঘোষণার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক নিশ্চিত করেছিলেন একটি চুক্তি হয়েছে, যার ভিত্তিপ্রস্তর রাখা হয় লন্ডনে চলতি জুন মাসের শুরুতে অনুষ্ঠিত এক গোপন বৈঠকে। চীন যেসব বিরল খনিজ রপ্তানি করতে রাজি হয়েছে সেগুলোর গুরুত্ব অসীম, কারণ এই উপাদানগুলো ছাড়া তৈরি হয় না স্মার্টফোন, ল্যাপটপ, বৈদ্যুতিক গাড়ি, এমনকি যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমও। দ্য ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জানিয়েছে, বিশ্বের প্রায় 90% বিরল খনিজ প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণ করে চীন। এটাই ছিল তাদের সবচেয়ে বড় চাপ তৈরির অস্ত্র, আর ঠিক সেটাই এখন সাময়িকভাবে তুলে নিচ্ছে বেইজিং। এই নিষেধাজ্ঞার জবাবে ট্রাম্প প্রশাসনও বসে থাকেনি। যুক্তরাষ্ট্র চীনকে চিপ, সফটওয়্যার, ইথেন, এমনকি জেট ইঞ্জিন রপ্তানি বন্ধ করে দেয়। আরও এক ধাপ এগিয়ে চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের হুমকিও দেয় ওয়াশিংটন। তখন চীন বলেছিল, আমরা চুক্তি মানছি, কিন্তু আমেরিকার আচরণ প্রতিশোধমূলক। এমন উত্তপ্ত অবস্থায় গত মাসে জেনেভায় এক আলোচনা হয়, যেখানে উভয় পক্ষ উচ্চ শুল্ক হ্রাসের বিষয়ে সমঝোতায় পৌঁছায়। তবে বাস্তবায়ন হয়নি, কারণ ট্রাম্প দাবি করেন চীন বিরল খনিজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেয়নি। শেষ পর্যন্ত জুনের মাঝামাঝি লন্ডনে ফের মুখোমুখি হন দুই দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা। সেখানেই খসড়া চুক্তি হয়, যা অনুমোদনের জন্য পাঠানো হয় প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে। আর সেই দুই নেতার গ্রিন সিগন্যালের পর এই ঘোষণা এলো 27 জুন। চীন যুক্তরাষ্ট্রে আবার বিরল খনিজ রপ্তানির অনুমতি দেবে, আর যুক্তরাষ্ট্র কিছু শুল্ক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, আমরা চাইব দুই দেশ বোঝাপড়া আরও গভীর করুক, ভুল বোঝাবুঝি দূর করুক এবং পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যাক। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি যদিও সাময়িক স্বস্তি এনেছে, কিন্তু যুদ্ধের মেঘ পুরোপুরি সরেনি, কারণ প্রযুক্তি ও কাঁচামালের ওপর নিয়ন্ত্রণ ভবিষ্যতের বৈশ্বিক আধিপত্য নির্ধারণে সবচেয়ে বড় হাতিয়ার। তবুও এই মুহূর্তে ট্রাম্প শি শিবিরে স্বস্তির হাসি, কারণ অন্তত একে অপরকে চাপে ফেলতে গিয়ে দুদেশে এমন এক দ্বন্দ্বে যাচ্ছিল, যার শেষ হতে পারত ভয়াবহ বাণিজ্য যুদ্ধের মধ্য দিয়ে। রাজনীতি যখন ব্যক্তি নির্ভর হয়ে ওঠে, তখন রাষ্ট্রীয় কৌশল আর ব্যক্তিগত প্রতিজ্ঞা এক সুতোয় গাঁথা পড়ে। বিশেষ করে মার্কিন রাজনীতির ক্ষেত্রে এই প্রবণতা আরও প্রকট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন এর জীবন্ত উদাহরণ। তার শাসনামলে নীতি নির্ধারণের ক্ষেত্রে যুক্তি ও তথ্যের চেয়ে শক্তি প্রয়োগের সক্ষমতা যেন বড় হয়ে ওঠে। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘর্ষের সময় যুক্তরাষ্ট্রের চালানো বাংকার বাস্টার বোমা হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্র ফোর্দো, নাতানজো ও ইস্পাহান ধ্বংসের খবর ট্রাম্পের বরাতে প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। ট্রাম্প নিজেও তার ট্রুথ সোশ্যালে একাধিকবার লিখেছেন, ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করে দেয়া হয়েছে। মার্কিন প্রশাসনের বেশিরভাগ মুখপাত্রই বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার হামলায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা হুমকির মতোই কৌশলগত বার্তা দিয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গোয়েন্দা তথ্য যদি নিশ্চিত করে যে ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জন করেছে, তবে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে আবারও ইরানে বোমা ফেলবে।
ট্রাম্প এই মন্তব্য করেছেন এমন এক সময়ে যখন সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে বাংকার বাস্টার বোমা হামলা চালানো হয়। ট্রাম্প সেই হামলাকে উল্লেখ করে এটাও বলেছেন ওই হামলা ছিল এক ব্যাপক বিজয় যা ইরানের পরমাণু সক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। তবে ট্রাম্পের নতুন বক্তব্যের পরপরই প্রশ্ন উঠেছে, যদি ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েই থাকে তবে আবার হুমকির প্রয়োজন কেন? যুক্তরাষ্ট্রের ওই বাংকার বাস্টার হামলার পরে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল যে কিছু ক্ষয়ক্ষতি হলেও তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি, প্রযুক্তিগত পুনর্গঠন চলছে। এদিকে ইরানের এই ঘোষণার সাথে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনেকটাই মিলে যায়, যেখানে বলা হয়েছে ইরান এখনও পারমাণবিক সক্ষমতা হারায়নি, বরং ভবিষ্যতের জন্য আরও গোপনীয় ও বিকল্প পদ্ধতিতে অগ্রসর হচ্ছে। خوب و طولانی با جناب آقای پوتین داشتم و پیام کتبی مقام معظم رهبری رو خدمت ایشون। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানায়, ইরান এখনও 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র তৈরির উপযোগী 90%-এর কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলি ক্ষতিগ্রস্ত হলেও ইরানের প্রযুক্তিগত ও মানব সম্পদ এখনও রয়েছে, যার ফলে তারা কার্যক্রম আবার সচল করতে পারছে। ট্রাম্পের নতুন হুমকি কেন ইরানের কর্মসূচি নিয়ে? এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নতুন করে এই হুমকি কয়েকটি কারণ সামনে নিয়ে এসেছে। যেমন বলা যায়, ট্রাম্প তার রাজনৈতিক অবস্থান জোরদার করার জন্য এই বক্তব্য দিয়েছে। ইরান বিরোধী ও ইসরায়েলপন্থী সমর্থন পেতেই ইরানের বিরুদ্ধে এই কড়া ভাষা ব্যবহার করেছেন। বিশ্লেষকরা আরও বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোট ইরানকে বার্তা দিচ্ছে যে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করলে আরো ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে তাদেরকে। ট্রাম্পের এমন মন্তব্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যে কোনো ধরনের বিদেশি আগ্রাসনের জবাব দেবে তেহরান। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ হলেও প্রতিরক্ষার জন্য আমরা প্রস্তুত। এছাড়া ইরান তাদের পরমাণু কেন্দ্রগুলো আরো গোপন ও সুরক্ষিত স্থানে স্থানান্তরের ইঙ্গিত দিয়েছে, যা ভবিষ্যতের হামলা প্রতিরোধে কৌশলগত পদক্ষেপ। যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলা এখনো বিভ্রান্তিকর। এই প্রেক্ষাপটে ট্রাম্পের নতুন করে হুমকি কেবল রাজনৈতিক প্রচারণার অংশ নয়, বরং ভবিষ্যতের ভূরাজনৈতিক উত্তেজনার জন্য একটি পূর্বাভাস। চুরি করা গম আমদানি করছে বাংলাদেশ, এই অভিযোগ তুলেই এবার বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করতে যাচ্ছে ইউক্রেন। কিয়েভের দাবি, রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে অবৈধভাবে সংগৃহীত যে গম আন্তর্জাতিক বাজারে রপ্তানি হচ্ছে তার একটি অংশ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো কিনছে। এই নিয়ে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে, তবে কিয়েভের ভাষ্য অনুযায়ী ঢাকা কোনো উত্তর দেয়নি। তাই এখন বিষয়টি তোলা হবে ইইউ নিষেধাজ্ঞা কমিটির সামনে। রয়টার্সের এক এক্সক্লুসিভ অনুসন্ধানে জানা যায়, রাশিয়ার কফকাজ বন্দর থেকে অন্তত 1.5 লাখ টনের বেশি চুরি করা গম বাংলাদেশগামী জাহাজে লোড হয়েছে। আর এই অভিযোগের পেছনে গোয়েন্দা তথ্য ও বন্দর রেজিস্ট্রেশন নথি যুক্ত করেছে ইউক্রেন। ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত জানান, রাশিয়া গম রপ্তানির নামে ইউক্রেনীয় কৃষি জমি থেকে উৎপাদিত শস্য সরিয়ে নিচ্ছে। বাংলাদেশকে আমরা বারবার জানালেও তারা কোনো জবাব দেয়নি। এখন আমরা আমাদের প্রতিবেদন ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ কমিটির কাছে তুলে ধরব। রাশিয়া 2014 সাল থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বিশাল কৃষিভূমি দখল করে রেখেছে। সেই অঞ্চল থেকেই এই গম সংগৃহীত বলে দাবি কিয়েভের। মজার ব্যাপার হলো, রাশিয়া এর পাল্টা জবাবে বলেছে এই অঞ্চল এখন রাশিয়ার অংশ, আর আমরা আমাদের গমই রপ্তানি করছি।
কিন্তু ইউক্রেনের আইন অনুযায়ী দখলকৃত অঞ্চল থেকে সংগৃহীত কোনো পণ্য বৈধ নয়, বিশেষ করে যখন সেই অঞ্চলের কৃষকরা রুশ কোম্পানির সঙ্গে চুক্তি করতে বাধ্য হন। তাই কিয়েভের দৃষ্টিতে এটি আন্তর্জাতিক বাণিজ্য নৈতিকতার ভয়াবহ লঙ্ঘন। রয়টার্সের হাতে থাকা কূটনৈতিক চিঠিগুলোর ভাষ্য অনুযায়ী ইউক্রেনের দূতাবাস 4টি চিঠিতে বাংলাদেশকে অনুরোধ করেছে যেন রাশিয়ার অধিকৃত অঞ্চল থেকে আসা গম গ্রহণ না করা হয়। এসব চিঠিতে জাহাজের নাম, রেজিস্ট্রেশন নম্বর, বন্দর ত্যাগের তারিখ এবং বাংলাদেশে পৌঁছানোর সময়সূচিও উল্লেখ রয়েছে। 11 জুন পাঠানো চিঠিতে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বাংলাদেশ যদি এই চুরি করা গম আমদানি করে তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। শুধু আমদানিকারক নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমরা কখনোই অধিকৃত অঞ্চল থেকে গম আমদানি করি না, চুরি করা গম কিনছি এমন অভিযোগ ভিত্তিহীন। রাশিয়ার পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে রাশিয়ার রপ্তানি সংস্থা রুশ অ্যাগ্রো ট্রান্স জানিয়েছে, মে মাসে বাংলাদেশ ছিল রাশিয়ার গমের চতুর্থ বৃহত্তম ক্রেতা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির মুখপাত্র আনিতা হিপার এক বিবৃতিতে জানিয়েছেন, যেসব জাহাজ চুরি করা গম বহন করছে বলে অভিযোগ রয়েছে তারা এখনই নিষেধাজ্ঞার আওতায় নয়, তবে তদন্তে প্রমাণিত হলে ভবিষ্যতে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। ইইউ ইতিমধ্যেই রাশিয়ার ছায়া নৌবহরের অংশ হিসেবে 342টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, যারা তেল, অস্ত্র ও শস্য পরিবহনে ব্যবহৃত হয় বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে কিয়েভের নজর বাংলাদেশের উপর, আর প্রশ্ন উঠেছে, একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের পক্ষে রাশিয়া ও ইউক্রেনের দ্বন্দ্বে নিরপেক্ষ থাকা কি আদৌ সম্ভব, নাকি কোনো না কোনো পক্ষ নিতে বাধ্য হচ্ছে ঢাকা? সবশেষে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ এখন আর শুধু গোলাবারুদের বিষয় নয়, খাদ্য, খনিজ, জাহাজ, এমনকি কূটনৈতিক চিঠিও হয়ে উঠেছে এই যুদ্ধের অস্ত্র। আর সেই যুদ্ধে এবার অনিচ্ছাই যেন যুক্ত হচ্ছে বাংলাদেশ। আল আকসা প্রাঙ্গণে নাচ গানের অনুমতি দিয়েছে ইসরায়েল। দেশটি এ প্রাঙ্গণে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের এ অনুমতি দেয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে শুক্রবার আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ বসতি স্থাপনকারীদের আল আকসা প্রাঙ্গণে গান ও নৃত্যের অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এ অনুমতি দেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 7 জানিয়েছে, প্রথমবারের মতো বহু বছর পরে ইহুদি দর্শনার্থীদের পবিত্র স্থানে উন্মুক্তভাবে গান ও নৃত্য করার অনুমতি দেওয়া হয়েছে। চ্যানেল 7-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশকে এখন পুরো আল আকসা প্রাঙ্গণ জুড়ে ইহুদিদের প্রার্থনা, গান ও সঙ্গীতের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার কবি সাবতাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ নির্দেশনা দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 3 সপ্তাহ আগে বেন গভির তার কার্যালয়ে আল আকসায় ইহুদিদের প্রবেশাধিকার দাবিকারী বেশ কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে প্রাঙ্গণে গানের অনুমতি বাড়ানোর প্রস্তাব তোলা হয়। বেন গভির বলেন, আমার নীতি হলো প্রাঙ্গণের সর্বত্র গান গাওয়ার অনুমতি দেওয়া। এর আগে গত মে মাসে পবিত্র আল আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দেন ইতমার বেন গভির। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বলেন, এখন থেকে ইহুদিরা আল আকসায় সেজদা দেওয়া সহ সব প্রার্থনা করতে পারবে।
মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ। এ মসজিদে কেবল মুসলমানদেরই নামাজ ও ইবাদতের অনুমতি রয়েছে। ইসরায়েল 1967 সালে আরব যুদ্ধের পর জেরুজালেম এবং আল আকসা দখল করে নেয়। তাদের দখলের আগে এটি জর্ডানের নিয়ন্ত্রণে ছিল। ইসরায়েল এই মসজিদটি দখলের পরও জর্ডানের ওয়াকফ বোর্ডই পরিচালনা করে আসছে। জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও সেখানে ইহুদিরা প্রার্থনা করতে পারতেন না। এ বিষয়ে একটি স্থিতাবস্থা বা চুক্তি রয়েছে। 1967 সাল থেকে এ চুক্তিটি কার্যকর রয়েছে, তবে তাদের সেখানে প্রবেশের অনুমতি ছিল। আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। পবিত্র আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গাভির। তার নির্দেশনার ফলে মুসলমানরা আল আকসার নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইতমার বেন গাভির বলেন, এখন থেকে ইহুদিরা আল আকসায় সেজদা দেওয়া সহ সব প্রার্থনা করতে পারবে। টেম্পল মাউন্ট পরিদর্শনের সময় তিনি একথা বলেন। বেন গাভির বলেন, অনেক ইহুদি টেম্পল মাউন্টে ভিড় করছেন, এটা দেখে আনন্দ হচ্ছে। আজ ঈশ্বরের কৃপায় টেম্পল মাউন্টে প্রার্থনা করা সম্ভব হয়েছে। এদিন হাজার হাজার ইহুদি ইসরায়েলি পতাকা মিছিলে অংশ নেন। মিছিলের আগে ফিলিস্তিনি দোকানদাররা তাদের দোকান বন্ধ করে দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছে, দুপুরের পরেও যারা দোকান খোলা রেখেছিলেন তাদের মিছিলকারীদের হয়রানির শিকার হতে হয়েছে এবং বাধ্য হয়ে দোকান বন্ধ করতে হয়েছে। ইসরায়েল 1967 সালের যুদ্ধে জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম সহ ওল্ড সিটি দখল করে। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর ও গাজা সহ ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করে। ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধে ইরান জয় পেয়েছে এমন দাবি করেছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এ দাবির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়ে তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে তার দেশ ইরানে আবার বোমা বর্ষণ করবে। ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরানের সর্বোচ্চ নেতার ওপর রাগ ঝেড়েছেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তিনি খামেনিকে এক সহিংস ও অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। ট্রাম্প আরও লেখেন, আগের দিন এক বক্তব্যে ইরানের বিজয় দাবি করার সময় খামেনি নির্লজ্জ ও বোকামিপূর্ণ কথা বলেছেন। গত সপ্তাহের শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে ইরানের ফর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। নিজেদের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে তেহরান মূলত ওয়াশিংটনের গালে সজোরে চড় মেরেছে। 12 দিনের সংঘাত বন্ধের পর দেওয়া প্রথম ভিডিও বার্তায় এমন কথাই বলেন খামেনি। জবাবে শুক্রবার দেওয়া পোস্টে ট্রাম্প জানান, চূড়ান্ত কিছু করা থেকে ইসরায়েলকে সরে আসতে তিনি বলেছিলেন। পোস্টে খামেনির উদ্দেশ্যে ট্রাম্প লেখেন, তার দেশ ধ্বংস হয়ে গেছে, তার 3টি ক্ষতিকর পারমাণবিক স্থাপনাও ধ্বংস হয়ে গেছে। আমি এটাও জানতাম যে তিনি কোথায় আশ্রয় নিয়েছেন। আমি ইসরায়েল ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সামরিক বাহিনীকে দিয়ে তার জীবন শেষ করে দেয়নি। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এসব হামলার ফলাফল ট্রাম্প প্রশাসন যেভাবে চিত্রায়িত করার চেষ্টা করেছে তার সঙ্গে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বিস্তর ফারাক দেখা গেছে। গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে মার্কিন হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে।
গতকাল হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায় তাহলে তিনি নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কিনা। এমন প্রশ্নের জবাব দ্রুতই দেন মার্কিন প্রেসিডেন্ট, বলেন অবশ্যই এটি প্রশ্নাতীত। ট্রাম্প আরও আশা ব্যক্ত করেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কিংবা অন্য কোনো স্বীকৃত সংস্থার পর্যবেক্ষকদের নিজেদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ দেবে তেহরান। তবে IAEA এর সঙ্গে সহযোগিতার সম্পর্কে স্থগিতের বিষয়ে ইরান পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে। নিজেদের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার সরাসরি প্রতিক্রিয়ায় ইরান এমন উদ্যোগ নিয়েছে। গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইঙ্গিত দিয়েছেন পারমাণবিক স্থাপনা পরিদর্শনের যে কোনো অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে তেহরান। মধ্যপ্রাচ্য যেন সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে ইরান, লেবানন, ইয়েমেনে হামলা, অন্যদিকে গাজায় এখনও ইসরায়েলি আগ্রাসন চলমান। একে তো গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু সরকার, এরপর ত্রাণ সাহায্য নিতে লাইনে থাকা গাজাবাসীদের ওপর চালিয়েছে হামলা। শুধু গত এক মাসেই সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন 549 জন ফিলিস্তিনি। শুধু গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 72 জন। এর মধ্যে অনেকেই ছিলেন যারা ক্ষুধা তৃষ্ণা ভুলে সাহায্যের আশায় গিয়েছিলেন ত্রাণ বিতরণ কেন্দ্রে। খবর আল জাজিরার। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে গত এক মাসে ইসরায়েলি বাহিনীর গুলিতে 549 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণ সহায়তা পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে থাকার সময় তাদের উপর বর্বর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি এই হামলায় আহত হয়েছেন আরও 4066 জন। এই সহায়তা বিতরণ কেন্দ্রগুলো পরিচালিত হচ্ছিল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন অর্থাৎ GHF এর মাধ্যমে। GHF হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত ত্রাণ সহায়তাকারী সংগঠন, যারা গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা করছিল। এই মৃত্যু শুধু সংখ্যার খেলা নয়, এরা সবাই ছিলেন যুদ্ধ বিধ্বস্ত, না খেয়ে থাকা সাধারণ মানুষ, যারা বেঁচে থাকার জন্য এক থালা খাবার বা এক বোতল পানির আশায় জীবন হাতে নিয়ে বেরিয়েছিলেন। আজ ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আবারও নিহত হয়েছেন 36 জন ফিলিস্তিনি। কুয়েত ফিল্ড হাসপাতালের সূত্র বলছে রাফার উত্তরে একটি সহায়তা পয়েন্টের পাশে গুলি করে হত্যা করা হয়েছে 6 জনকে। অন্যদিকে গাজা শহরের তুফাহ পাড়ায় ড্রোন হামলায় নিহত হয়েছেন 10 জন, যাদের মধ্যে একজন সাংবাদিকও ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 56,259 জন ফিলিস্তিনি। আহত হয়েছেন 1,32,458 জন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। অন্যদিকে ইসরায়েল বলছে 7 অক্টোবর হামলায় তাদের 1,139 জন নাগরিক নিহত হয়েছে এবং 200 জনেরও বেশি এখনও বন্দী রয়েছে। এদিকে লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের নাবাতিয়েতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন 1 জন নারী, আহত হয়েছেন 20 জন। একটি আবাসিক ভবনের সরাসরি হামলায় 13 জন আর শহরের উপকণ্ঠে আহত হন আরও 7 জন। একদিকে গাজায় সাহায্য নিতে গিয়ে মানুষ মরছে, অন্যদিকে লেবাননে ঘরে বসেও নিরাপদ নয় কেউ। ইসরায়েলি বাহিনীর নিরন্তর হামলায় হাসপাতাল, আবাসিক ভবন, সাংবাদিক কেউ বাদ যাচ্ছে না। এই যুদ্ধ শুধু 2 দেশের মধ্যে নয়, এটি এখন মানবতার বিরুদ্ধে লড়াই, যেখানে খাবার চাইতে গেলেও মানুষকে প্রাণ দিতে হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আর ইসরায়েলের নির্দয় আগ্রাসনে যেন গাজা জ্বলছে। ইরান
ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্রের ভেতরে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধ বাঁধানোই ছিল হামলার উদ্দেশ্য, এমন ভয়ঙ্কর অভিযোগ এনেছে তেহরান ভিত্তিক শীর্ষস্থানীয় দৈনিক তেহরান টাইমস। তাদের দাবি, এই ষড়যন্ত্রের খবর পেয়েই ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠায় এবং সম্ভাব্য ওই হামলা রুখে দিতে ভূমিকা রাখে। তেহরান টাইমস বলছে, পরিকল্পনা ছিল আমেরিকার মাটিতে একটি ধ্বংসাত্মক হামলা চালিয়ে তার দায় চাপানো হবে ইরানের উপর, যাতে মার্কিন জনমতকে উত্তপ্ত করে তেহরানের বিরুদ্ধে সামরিক জবাবদিহি সহজ হয়ে যায়। আর তখনই ওয়াশিংটন তেহরান যুদ্ধ শুরু হয়ে যেত। তারা আরও জানায়, একটি বন্ধু রাষ্ট্রের কাছ থেকে ইরান এই গোপন বার্তা পায় এবং সেই সূত্রে তারা মার্কিন কর্তৃপক্ষকে তা জানায়। মাত্র কিছুদিন আগে বিনা উস্কানিতে ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। 13 জুন থেকে শুরু হওয়া সেই আগ্রাসনের জবাবে তেহরানও প্রতিশোধ নেয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। 12 দিনের যুদ্ধে ইরানের নিহত হয়েছে অন্তত 6 শতাধিক মানুষ, আহত হয়েছে 5000-এর বেশি। এই তথ্য দিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। জবাবে তেহরানের হামলায় ইসরায়েলে অন্তত 29 জন নিহত এবং 3400 জনের বেশি আহত হয় বলে দাবি করেছে জেরুজালেম হিব্রু বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগ। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই ষড়যন্ত্র যদি সত্যি হয় তাহলে সেটি 2003 সালে ইরাকের গণবিধ্বংসী অস্ত্র মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। কারণ এখানে সরাসরি আরেক রাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালিয়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার ছক কষা হয়েছিল, যার ভুক্তভোগী হতে পারত লক্ষাধিক নিরীহ মানুষ। এই অভিযোগ নতুন করে প্রশ্ন তুলছে, কে আসলে আক্রমণকারী আর কে আত্মরক্ষাকারী। এই যুদ্ধে ইরানের পাশে দাঁড়ায় পাকিস্তান আর ইসরায়েলের পক্ষে সরাসরি সামরিক হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘর্ষ বন্ধ হয় ঠিকই, কিন্তু পর্দার আড়ালে যে আগুন লুকিয়ে আছে তা যেন আরো ভয়ঙ্কর। তেহরান টাইমসের এই প্রতিবেদন এখন আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েল এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে ইরান বলছে এমন ষড়যন্ত্রকারীর মুখোশ একে একে খুলে ফেলা হবে। বিশেষজ্ঞদের ভাষায়, যুদ্ধ থেমেছে হয়তো, কিন্তু যুদ্ধকে শুরু করার পেছনে ষড়যন্ত্র এখনো জীবিত। 12 দিন ধরে চলা সংঘাতে শত শত যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই সংঘাতে ইসরায়েলকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে এক অভিনব কৌশল, আর তা হলো গোপনে ইরানের অভ্যন্তরে ঢুকে সেখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করা। গেল 13 জুন ভোরের আলো ফোটার আগে ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানে হামলা শুরু করে। এর কয়েক ঘন্টা পর এমন কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করে যেগুলো দেখে মনে হচ্ছিল ইরানের বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে রাতের বেলা এসব ধারণ করা হয়েছে। একটি ঝাপসা ভিডিওতে দেখা যায় ছদ্মবেশী পোশাক, নাইট ভিশন চশমা সহ সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জাম সজ্জিত মোসাদ সদস্যরা মরুভূমির মতো জায়গায় বসে অস্ত্র স্থাপন করছেন। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য এসব অস্ত্র বসানো হয়, যাতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নিরবচ্ছিন্নভাবে হামলা চালাতে পারে। অন্যান্য ভিডিওতে দেখা যায় ক্যামেরা লাগানো ক্ষেপণাস্ত্রগুলো ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মে আছড়ে পড়ছে। আঘাত হানা ক্ষেপণাস্ত্রগুলো স্পাইক ক্ষেপণাস্ত্র বলে মনে হয়েছে। এগুলো অপেক্ষাকৃত ছোট ও নির্ভুলভাবে লক্ষ্যভেদী। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এগুলো ব্যবহৃত হয়। এসব ক্ষেপণাস্ত্র দৃষ্টিসীমার বাইরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
ইরানের কর্তৃপক্ষ এসব অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একটি খোলা জায়গা থেকে পাওয়া স্পাইক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকের ধ্বংসাবশেষের একটি ছবি প্রকাশ করেছে। বলা হয়েছে, এসব অস্ত্রে ইন্টারনেট ভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা আর দূরনিয়ন্ত্রণ ব্যবস্থা সংযুক্ত ছিল। এগুলো পরিচালনা করেছিল মোসাদ সদস্যরা। ইরান তাদের উচ্চম পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম আজারবাইজানে গত বুধবার 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। তাদের বিরুদ্ধে ফাকরি জাহেদ হত্যাকাণ্ড ও অন্যান্য গুপ্ত হত্যায় জড়িত থাকার অভিযোগ ছিল। এই সংঘাতে ছোট ড্রোনগুলো ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। এগুলো নিষ্ক্রিয় করতে ইরানি কর্তৃপক্ষ বড় পরিসরে তল্লাশি চালাতে বাধ্য হয়। অল্প সময়ের মধ্যেই কর্তৃপক্ষ এমন কিছু পিকআপ ট্রাক খুঁজে পায় যেগুলো ছোট ড্রোন বহনের উপযোগী করে বিশেষভাবে তৈরি। কর্তৃপক্ষ জানায়, এসব ট্রাকে করে লক্ষ্যবস্তুর কাছাকাছি নিয়ে ড্রোনগুলো ছোড়া হতো। ইসরায়েলিদের ভাষ্য অনুযায়ী বছরের পর বছর ধরে প্রস্তুতির পর তাদের গুপ্তচরেরা ইরানের ভেতর ড্রোন তৈরির ছোট ছোট কারখানা বা উৎপাদন ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছিল। তেহরানের দক্ষিণে শাহার এরেই এলাকায় এমন একটি কারখানার খোঁজ পাওয়া যায়, যেখানে 3 তলা একটি ভবন জুড়ে ড্রোন হাতে তৈরি বোমা আর বিপুল পরিমাণ বিস্ফোরক উৎপাদন করা হতো বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একই রকম আরেকটি কার্যক্রমের চিত্র দেখায়। সেখানে 6 জন ইরানি মোসাদ সদস্য কোয়াডকপ্টার তৈরি করছিলেন। এসব কোয়াডকপ্টারের নিচে ছোট ছোট বোমা লাগানো ছিল। তারা টাইমার সহ বোমা, গ্রেনেড ও অন্যান্য অস্ত্র তৈরি করছিলেন। বিস্ফোরক বসানো যানবাহনের কিছু খবর পাওয়া গেছে, তবে ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, হাত ও চোখ বাঁধা অবস্থায় গ্রেপ্তার কয়েক সন্দেহভাজন স্বীকারোক্তি দিচ্ছেন। বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেন এজেই ও তেহরানের সরকারি কুশলী আলী সালেহি রাষ্ট্রীয় টেলিভিশন নাম না জানা এক সন্দেহভাজনকে সরাসরি জিজ্ঞাসাবাদ করেছেন। ওই ব্যক্তি বলেন, মোসাদের জন্য তিনি বিভিন্ন ভবনের ছাদ থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও ধারণের চেষ্টা করেছেন। ইরানের কর্মকর্তারা দেশটির ভেতর থেকে পরিচালিত কথিত ইসরায়েলি কমান্ডো অভিযানের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে কর্তৃপক্ষ ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগে ইরান জুড়ে ডজনের বেশি লোককে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত অভিযুক্ত অন্তত 6 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইসরায়েলপন্থী হ্যাকিং গ্রুপগুলো ইরানে বড় ধরনের সাইবার হামলা চালায়। এতে ইরানের সবচেয়ে বড় 2টি ব্যাংক ও ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ সাময়িকভাবে অচল হয়ে পড়ে। চলতি সপ্তাহে ইরানি গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, ইসলামিক রেভলিউশনারি গার্ড অব IRGCর মহাকাশ বিভাগের প্রধান আমির আলী হাজিজাদে এক বক্তব্যে বলছেন, মোসাদ মুঠোফোন ও অন্যান্য যোগাযোগ যন্ত্রের মাধ্যমে আমাদের ওপর নজরদারি করছেন। পরে হাজিজাদে তেহরান বা এর আশেপাশের কোনো এক বাংকারে শীর্ষস্থানীয় মহাকাশ কমান্ডারদের সঙ্গে বৈঠক চলাকালে নিহত হন। তিনি ওই বক্তব্যে অন্যদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান এবং সবাইকে মুঠোফোন বন্ধ রাখতে ও নিয়মিত ফোন বদলাতে বলেন। ইরান সরকার এক পর্যায়ে দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। এতে প্রায় 97% ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস। এবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাথে যুদ্ধবিরতির আভাস এসেছে। গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয়ের মাঝেই শান্তির এক ক্ষীণ সম্ভাবনার কথা জানিয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বলেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। তবে এই সম্ভাবনা ঘিরে রয়েছে নানা জটিলতা, অবিশ্বাস আর দোষারোপের রাজনীতি।
গাজা ভূখণ্ড জুড়ে এখন শুধু ধ্বংস আর মৃত্যুর চিত্র। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় একের পর এক ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মাত্র এক মাসেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে প্রাণ হারিয়েছে প্রায় 550 ফিলিস্তিনি। এই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন আশার কথা। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সাথে আমি কথা বলেছি। আমরা বিশ্বাস করি আগামী এক সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে। তবে এই সংশ্লিষ্ট ব্যক্তিরা কারা সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি তিনি। যুদ্ধবিরতি নিয়ে হামাস বলছে গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ করতে হবে এবং দখলকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের কাছ থেকে যুদ্ধবিরতি না ভাঙার নিশ্চয়তাও চাইছে তারা। এদিকে গাজা কর্তৃপক্ষের অভিযোগ আরও ভয়াবহ। তারা বলছে ইসরায়েলি সেনা কমান্ডাররা ইচ্ছাকৃতভাবে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। গাজা কর্তৃপক্ষের বরাতে ইসরায়েলি দৈনিক হারেজ এ তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনাকে যুদ্ধাপরাধ বলে দাবি করেছে ফিলিস্তিনিরা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। আবার মানবিক দিক থেকেও গাজা বিপর্যস্ত। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ খাদ্য, পানি ও ঔষধ প্রবেশে বাধা দিচ্ছে। ফলে গাজার প্রায় 21 লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার। তার সফরে গাজা পরিস্থিতি, ইরান ইস্যু ও নেতানিয়াহুর হোয়াইট হাউস সফর নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের কার্যালয় জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতির তথ্য তাদের কাছে নেই। সব মিলিয়ে এখন প্রশ্ন, এমন এক জটিল রক্তপাত পরিস্থিতিতে কি সত্যি আসছে যুদ্ধবিরতি, নাকি এটি কেবল কূটনৈতিক কৌশল মাত্র? বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক চাপ বাড়লেও যুদ্ধ থামার জন্য দরকার বাস্তব পদক্ষেপ, রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক আস্থা। গাজার ধ্বংসস্তূপের ভেতরে দাঁড়িয়ে এখন ফিলিস্তিনিরা কেবল শান্তি চাইছেন। ডোনাল্ড ট্রাম্পের পূর্বাভাস হতে পারে তাদের আশার আলো, কিন্তু এই যুদ্ধবিরতি বাস্তবায়িত হবে কিনা তা এখনো সময়ই বলবে। ইরানের সঙ্গে সমঝোতায় গোপনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং মার্কিনদের কথা মতো চালাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নানাভাবে চেষ্টা করছে। এ বিষয়ে 4টি সূত্র সিএনএনকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। সূত্র মতে ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক শক্তি উৎপাদনকারী পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে সহায়তা করার জন্য $30 বিলিয়ন পর্যন্ত অর্থ প্রদান, নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিশ্বব্যাপী ইরানের ফ্রিজ হয়ে যাওয়া তহবিলের $1 বিলিয়ন মুক্ত করার বিষয়ে আলোচনা করেছে। আর এর সবই করা হচ্ছে অত্যন্ত গোপনে। $350 billion. যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মূল খেলোয়াড়রা গত 2 সপ্তাহে ইরান ও ইসরায়েলে সামরিক হামলার মধ্যেও পর্দার আড়ালে ইরানিদের সঙ্গে কথা বলেছে। যুদ্ধবিরতি চুক্তির পর এই সপ্তাহেও আলোচনা অব্যাহত রয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপিত হয়েছে। এগুলো প্রাথমিক ও ক্রমবর্ধমান। তবে একটি অআলোচনাযোগ্য শর্ত বহাল রয়েছে, তা হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্য হতে হবে। যদিও ইরান ধারাবাহিকভাবে বলছে
তাদের প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হচ্ছে, তবুও চাপ প্রয়োগকারীরা এ শর্তে ছাড় দিতে নারাজ। দুটি সূত্র সিএনএনকে অন্তত একটি প্রাথমিক খসড়া প্রস্তাব সরবরাহ করেছে। এতে ইরানের জন্য বেশ কয়েকটি প্রণোদনা অন্তর্ভুক্ত রয়েছে। হোয়াইট হাউসে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপসাগরীয় অংশীদারদের মধ্যে একটি গোপন বৈঠকে কিছু বিবরণ চূড়ান্ত করা হয়েছে। মার্কিন সামরিক হামলার আগের দিন কয়েক ঘন্টার সেই বৈঠক সম্পর্কে জানা দুটি সূত্র সিএনএনকে এসব নিশ্চিত করেছে। আলোচিত শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের একটি নতুন অসমৃদ্ধকরণ পারমাণবিক কর্মসূচির জন্য আনুমানিক 20 থেকে 30 বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এ কেন্দ্র বেসামরিক শক্তি উদ্দেশ্যে ব্যবহৃত হবে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা এবং প্রস্তাব সম্পর্কে জানা সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আসবে না, বরং আরব অংশীদাররা এই বিল কিভাবে পরিশোধ করতে পারে তার পথ খোঁজা হচ্ছে। ইরানের পারমাণবিক শক্তি সুবিধাগুলোতে বিনিয়োগের বিষয়টি সাম্প্রতিক মাসগুলোতে আলোচিত হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন যুক্তরাষ্ট্র এই আলোচনাগুলোর নেতৃত্ব দিতে ইচ্ছুক। পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে কারো না কারো অর্থ প্রদান করতে হবে, তবে আমরা সেই প্রতিশ্রুতি দেব না। অন্যান্য প্রণোদনার মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা অপসারণের সম্ভাবনা এবং ইরানকে $6 বিলিয়ন ফ্রিজ সম্পদ ব্যবহার করতে দেওয়া, যা বর্তমানে বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে এবং তারা বহু বছর তা অবাধে ব্যবহার করতে পারছে না। সূত্রের বরাতে সিএনএন বলছে বিভিন্ন মানুষের দ্বারা অনেক ধারণা উত্থাপিত হচ্ছে এবং তাদের অনেকেই সৃজনশীল হওয়ার চেষ্টা করছে। এখানে কি ঘটবে তা সম্পূর্ণরূপে অনিশ্চিত। ইসরায়েলি ও মার্কিন হামলার আগে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে প্রথম 5 রাউন্ডের আলোচনা সম্পর্কে জানা একটি পৃথক সূত্র একই তথ্য দিয়েছে। উইটকফ বুধবার সিএনবিসিকে বলেন যুক্তরাষ্ট্র একটি শান্তি চুক্তি চায়। সব প্রস্তাব ইরানকে পারমাণবিক অস্ত্র প্রাপ্তি থেকে বিরত রাখার জন্য নকশা করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে ইরান শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালু রাখতে পারে, তবে সেই কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। পরিবর্তে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম স্বল্প মাত্রায় আমদানি করতে পারবে। কতটুকু খরচ হচ্ছে তা পর্যবেক্ষকদের নিয়মিত জানাতে হবে। উইটকফ বলেন এখন ইরানের সঙ্গে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। আমরা কিভাবে ইরানকে উন্নত বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালু রাখার সুযোগ দেব সেটিই মুখ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্প দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি সহিংস মৃত্যুর হাত থেকে তিনি রক্ষা করেছেন। এমন মন্তব্যে ক্ষুব্ধ ইরান এ ধরনের অসম্মানজনক ভাষা বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্পকে। ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ওয়াশিংটন তেহরান সম্পর্কে। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান তিনি জানতেন এবং তার নির্দেশে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চাইলে তাকে হত্যা করতে পারতেন। ট্রাম্পের দাবি সেটি হতে দেননি তিনি, বরং এক সহিংস ও অপমানজনক মৃত্যু থেকে খামেনিকে বাঁচিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। তিনি লিখেছেন, আমি ঠিক জানতাম তিনি কোথায় আশ্রয় নিয়েছেন, আমি তাদের জীবন শেষ করতে দেইনি। ট্রাম্প আরও বলেন, তার আমাকে ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প বলা লাগবে না। এ মন্তব্য সামনে আসতেই পাল্টা প্রতিক্রিয়া দেয় তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যম এক্স বা সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্পের বক্তব্যকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানান।
تحولات گذر ادامه جنایات اسرائیل. তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি সত্যি কোনো চুক্তি চান তাহলে তাকে আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার বন্ধ করতে হবে। আরাকচি আরও বলেন, ইরানি জনগণ যে শক্তিশালী ও গৌরবান্বিত জাতি তা প্রমাণ হয়েছে সাম্প্রতিক সংঘাতে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ইসরায়েলি বাহিনীকে আমাদের ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে তাদের ড্যাডির কাছে ছুটতে হয়েছে। এখানে ড্যাডি বলতে তিনি যুক্তরাষ্ট্রের দিকেই ইঙ্গিত দিয়েছেন। গত 13 জুন শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়ে। ওই সময় মার্কিন সেনাবাহিনী ইরানের অন্তত 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। You know what the victory is? No nuclear weapon. যদিও এই হামলার কার্যকারিতা নিয়ে রয়েছে নানা মতভেদ। 12 দিন চলা এই সংঘাতে ইরান ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। Who flew those magnificent machines tonight? এই প্রেক্ষাপটে ট্রাম্প দাবি করেন তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উদ্যোগ নিচ্ছিলেন। তবে তেহরানের পক্ষ থেকে রাগ, ঘৃণা ও ক্ষোভ আসায় সব আলোচনা বন্ধ করে দেন তিনি। তার ভাষায়, নিষেধাজ্ঞা শিথিল সহ অন্য সব কাজ বন্ধ করে দিই। Why would you say ceasefire? It's a bad term to use. ট্রাম্প এখন আবার ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানাচ্ছেন। তবে তেহরান জানিয়েছে তাদের কোনো আলোচনার পরিকল্পনা নেই। کتبی مقام معظم رهبری رو خدمتشون. ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ককে আবারও উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান বলছে তাদের নেতৃত্বের বিরুদ্ধে অপমানমূলক বক্তব্য তারা কখনোই মেনে নেবে না। یک نگاه راهبردی دراز. এমন উত্তপ্ত অবস্থায় দুই দেশের মধ্যকার কূটনৈতিক ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় তা এখন সময়ই বলে দেবে। ইসরায়েলে আবারও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ירון, אנחנו מחויבים להשיג את המטרות שלנו. দ্য টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে শনিবার সকালে ইয়েমেনে ইরান সমর্থিত হুতিরা ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সেটি প্রতিহত করা হয়েছে। আইডিএফ জানিয়েছে শনাক্ত করার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার চেষ্টা করে তারা, এবং দৃশ্যত তারাই সফল হয়েছে। এতে কোনো হতাহতের বা আঘাতের খবর পাওয়া যায়নি। তবে দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেবা, ডিমোনো, আরাদ এবং আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজানোর 4 মিনিট আগে বাসিন্দাদের কাছে একটি প্রাথমিক সতর্কতা পাঠানো হয়। ফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়। Staff Sergeant Shai Levinson were brutally murdered and abducted. পরে হুতিরা হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে তারা বেয়ারশেবাতে সংবেদনশীল ইসরায়েলি শত্রু লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। আল্লাহর শুকরিয়া। 2023 সালের নভেম্বরে লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন সমর্থিত নৌযানে হামলা শুরু করে হুতিরা। এরপর যুক্তরাষ্ট্র, ইসরায়েল দফায় দফায় ইয়েমেনে হামলা চালালেও হুতিদের তৎপরতা থামানো যায়নি। গোষ্ঠীটি ইরান সমর্থিত। ইরানের স্বার্থে পশ্চিমাবাদের সঙ্গে প্রক্সি যুদ্ধে লিপ্ত তারা। তাদের স্লোগান হলো আমেরিকা ও ইসরায়েলের মৃত্যু, ইহুদিদের উপর অভিশাপ। এদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে শনিবার ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে দেশটিতে আতঙ্ক বিরাজ করছে। এরপরই তেহরানে সব ধরনের ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় এমিরেটাস এয়ারলাইন্স। শনিবার এক বিবৃতিতে এমিরেটস এয়ারলাইন্স জানায় আঞ্চলিক পরিস্থিতির কারণে ইরানের রাজধানী তেহরানের সাথে তাদের ফ্লাইট বাতিলের সময় 5 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানায় এ সময় ইরানে কোনো ফ্লাইট যাবে না এবং ইরান থেকেও কোনো ফ্লাইট উড্ডয়ন করবে না। দুবাই ভিত্তিক এই বিমান সংস্থাটি আরও জানিয়েছে তারা 1 জুলাই বাগদাদ এবং 2 জুলাই বসরায় পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে। এমিরেটস এয়ারলাইন্স বিশ্বের অন্যতম বিমান পরিবহন সংস্থা। ইরান আসা যাওয়ায় এয়ারলাইন্সটির উপর নির্ভর করে দেশ বিদেশের বহু যাত্রী। এমিরেটস ফ্লাইট বাতিলের সময় বাড়ানোয় ইরানের যাতায়াত ব্যবস্থা বাধাগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় নিহত 60 জন উচ্চ পর্যায়ের ব্যক্তির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তেহরানে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, তেহরানের ইসলাম শহর এলাকায় বিস্ফোরণ ঘটে এবং সেখানকার আকাশে অ্যান্টি এয়ারক্রাফট গান চালানো হয়। স্থানীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পোস্ট থেকে এ তথ্য উঠে এসেছে। তেহরানের পশ্চিমাঞ্চলের বিজ্ঞানী এলাকাটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনার জন্য পরিচিত। সম্প্রতি 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালীন ইসরায়েলি হামলা লক্ষ্যবস্তু হয়েছিল। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর আশ্রয়ের খোঁজে ইউরোপের ছোট দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে ইসরায়েলিদের আক্রমণ হঠাৎ করে বেড়ে গেছে। তবে সাম্প্রতিক তথ্য বলছে, শুধু অস্থায়ী নিরাপত্তা নয়, তারা এই দ্বীপে জমি কিনছে, স্থায়ী বসতি করছে, এমনকি গড়ে তুলছে গেটেড কমিউনিটি। সাইপ্রাসের বামপন্থী রাজনৈতিক দল আকেল আশঙ্কা করছে, এই প্রবণতা বাড়তে থাকলে ভবিষ্যতে দেশটির ভূখণ্ড নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা রয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আরেকটি ফিলিস্তিন কি ধীরে ধীরে গড়ে তোলা হচ্ছে সাইপ্রাসে? সাইপ্রাস মেল ও সিওয়াইবিসির খবরে উঠে এসেছে, ইসরায়েলি নাগরিকরা শুধু লারনাকা ও লিমাসোলের অভিজাত এলাকায় নয়, বরং সেনাঘাটির আশেপাশেও জমি কিনছেন। আকেল পার্টির মহাসচিব স্টেফানো এক বিস্ফোরক বিবৃতিতে জানান, ইসরায়েলি ক্রেতারা এখন আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর পাশে জমি কিনে গেটেড কমিউনিটি বানাচ্ছে, সেখানে বাইরের কেউ প্রবেশ করতে পারে না। এমনকি কিছু এলাকায় তারা সিনাগগ ও জায়নবাদী স্কুল পর্যন্ত স্থাপন করছে। তিনি স্পষ্ট করে বলেন, সাইপ্রাস ছোট একটি দ্বীপ এবং এটি একটি অস্থিতিশীল অঞ্চলের মধ্যে অবস্থিত। ফলে জমির মালিকানা ইস্যু এখানে কেবল অর্থনৈতিক নয়, সরাসরি নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখনই ব্যবস্থা না নিলে আমরা নিজেদের ভৌগোলিক কর্তৃত্ব হারাবো। সরকারি তথ্য বলছে, 2021 থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত সময়কালে শুধু লারনাকা জেলাতেই ইসরায়েলিরা 1406টি সম্পত্তি কিনেছে, যার মধ্যে 481টির মালিকানা ইতিমধ্যেই তাদের হাতে চলে গেছে। লিমাসোলে তারা কিনেছে আরও 1154টি সম্পত্তি। এমন প্রবণতা নজরে আসার পর আকেল পার্টি সাইপ্রাস পার্লামেন্টে 2টি প্রস্তাবনা উত্থাপন করেছে। একটি গোল্ডেন ভিসা কর্মসূচি সংশোধনের জন্য, অপরটি রিয়েল এস্টেট বাজারে বিদেশিদের নিয়ন্ত্রণে আনতে নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়ে। সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় ইইউ নাগরিকরা সেখানে সহজে জমি কিনতে পারেন, কিন্তু ইসরায়েলি নাগরিকরা এই নিয়মের বাইরে হলেও কোনো না কোনোভাবে তারা আইনি ফাঁক গলে বিপুল পরিমাণ জমি কিনেছেন বলে অভিযোগ উঠেছে। স্টেফানো বলেন, আপনি যদি লারনাকা বা লিমাসোলের স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাহলে নির্দিষ্ট কিছু এলাকা সম্পর্কে তারা আপনাকে সতর্ক করবে। সবাই জানে সেখানে কি হচ্ছে, কিন্তু কেউ কথা বলছে না। বিষয়টি আর শুধু গুজব নয়, এখন সরকারি রেকর্ডেও দেখা যাচ্ছে। তিনি আরও হুঁশিয়ারি দেন, যদি এখনই ব্যবস্থা না নেই, তাহলে ভবিষ্যতে আমরা দেখতে পারি আমাদের মাটিও আমাদের নেই। বিশ্লেষকরা বলছেন, এই জমি কেনার প্যাটার্ন অনেকটাই পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন প্রক্রিয়ার সঙ্গে মিলে যায়। প্রথমে নিরাপত্তার অজুহাতে জমি কেনা, তারপর গেটেড কমিউনিটি, সেনা উপস্থিতি এবং শেষে ভূখণ্ডীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা। সেই একই ছকে যেন চলছে সবকিছু। সাইপ্রাসে ইসরায়েলের রিয়েল এস্টেট বিনিয়োগ নিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতেও প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। জেরুজালেম পোস্ট ও হারেটস জানিয়েছে, ইসরায়েলি নাগরিকরা সাইপ্রাসকে এখন নতুন নিরাপদ অভিবাসনের গন্তব্য হিসেবে ভাবছে, যেখানে তারা ভবিষ্যতের জায়নবাদী ব্যাকআপ প্রস্তুত রাখছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে একের পর এক আগ্রাসন চালিয়ে যারা নতুন করে ঘাঁটি গড়ে তুলতে চায়, তারা কি এখন ইউরোপের ভেতরেই একটি পেছনের দরজা তৈরি করছে? আর সেই দরজা কি শেষ পর্যন্ত আবার এক ফিলিস্তিনে পরিণত হবে না তো?